মেঘলা ড্রয়িং রুমে বসে বসে ভিডিও কলে একটা লোকের সাথে চ্যাটিং করছিল। অপর প্রান্তের লোকটি মেঘলাকে বলল, বুকের ওড়নাটা ফেলে দিন। মেঘলা বলল, আপনার সাথে ভিডিও কলে চ্যাটিং করার জন্য আপনি পে করেছেন 1000 টাকা, অনলি ভিডিও কলে চ্যাটিং। এখন যদি বুকের ওড়না ফেলতে হয় তাহলে আপনাকে আরো 1000 টাকা বিকাশ করতে হবে। লোকটির নাম রায়হান। রায়হান বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বিকাশে 1000 টাকা পেমেন্ট করে দিচ্ছি, আপনি বুকের ওড়নাটা ফেলে দিন। মেঘলা বলল, আগে পে করুন, তারপর। পাশে রাখা মেঘলার মোবাইলে 1000 টাকা বিকাশে ক্যাশ ইন হয়ে গেল। তারপর লোকটি বলল, টাকা নিশ্চয় আপনার মোবাইলে ঢুকে গেছে, এবার বুকের ওড়নাটা ফেলে দিয়ে একটু উপর থেকে মোবাইলটা ধরেন। মেঘলা মোবাইলে দেখলো 1000 টাকা ক্যাশ ইন হয়েছে, তাই বুকের ওড়নাটা ফেলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠলো। মেঘলা বলল, আপনি একটু ওয়েট করেন, দেখি আমার বাসায় আবার কে এলো। লোকটি বলল, আপনার সাথে তেমন কথা ছিল না, এমন বিশেষ মুহূর্তে আবার কে চলে আসে? মেঘলা বলল, রাখেন তো ভাই, আমি বললাম তো আপনাকে আমি পরে কল দিচ্ছি। বলেই মেঘলা লাইন কেটে দিয়ে দরজা খুলে দিয়ে দেখলো তারই বান্ধবী মুন এসেছে। মুনকে বিমর্ষ দেখাচ্ছিল। মেঘলা বলল, কি ব্যাপার, তুই এমন অবেলায় আজ আমার বাসায়? মুন বলল, অনেক কথা আছে, আগে বসতে দে। ওরা দুজনে এসে সোফার উপর বসলো। মেঘলা বলল, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন, দুপুরে কি কিছু খাসনি? মুন বলল, গত রাতেও কিছু খাইনি, তোর বাসায় কিছু থাকলে খেতে দে। মেঘলা বলল, আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য কিছু নাস্তা নিয়ে আসি। বলেই মেঘলা নাস্তা আনার জন্য চলে গেল। মুন কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় মুনের মোবাইলে একটা কল আসলো। কলটি করেছে মুনের বাবা কাদের মিয়া। কাদের মিয়া বলল, কি রে মা, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? মুন বলল, বাবা তুমি টেনশন করো না, আমি চেষ্টা করছি। কাদের মিয়া বলল, তুই যদি কিছু একটা করতে না পারিস তাহলে কিন্তু তোর বোনের বিয়ে হবে না, কথাটা মাথায় রাখিস। মুন বলল, ওসব নিয়ে তুমি টেনশন করো না বাবা, টাকা আমি ঠিকই জোগাড় করে ফেলবো। শিমুর সাথে ছেলের বিয়ে না হলে যে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না সেটা আমি ভালো করে জানি, তাই আমি যে কোনোভাবেই টাকার ব্যবস্থা করব, তুমি বিয়ের আয়োজন করো। কথাগুলো বলতে না বলতেই মেঘলা নাস্তা নিয়ে মুনের পাশে এসে বসলো। মেঘলা বলল, ধর নাস্তা খেয়ে নে, আর বল কেন তোকে এমন বিমর্ষ দেখাচ্ছে? মুন বলল, আগে তো খেতে দে, তারপর বলি। বলেই মুন নাস্তাগুলো খেতে লাগলো। এমনভাবে খাচ্ছে যেন মেয়েটি অনেক দিন ধরে কিছু খায়নি। একদম চেটেপুটে খেতে খেতে এক পর্যায়ে একটু পানি পান করার পর মুন বলল, তুই তো জানিস আমি খুব গরিবের মেয়ে, ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা রিক্সা চালিয়ে আমাদের সংসার চালাতেন। আমি গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা শেষ করে এই শহরে এসে ছোটখাটো একটা চাকরি ধরি। তারপর আমার বোনকে গ্রাম থেকে আমার সাথে এনে লেখাপড়া করাচ্ছিলাম। আমি আমার বোন ম্যাচের মধ্যে ভালোই ছিলাম। আমার বোন কলেজে আসা যাওয়া করতে করতে আমাদের এলাকার এক প্রভাবশালী লোকের ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায়। ওদের প্রেমের সম্পর্কটা এক পর্যায়ে গিয়ে শারীরিক সম্পর্কের রূপ নেয়। মাসখানেক আগে আমার বোন আমাকে জানায় যে ছেলেটার সাথে প্রেমের সম্পর্ক ছিল, ওই ছেলের বাচ্চার মা হতে যাচ্ছে। আমি তাকে বলি, তুই এটা কি করলি? মানুষ প্রেম করে তাই বলে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক? আমার বোন অনেক কান্নাকাটি করে। পরে আমার বোনকে বলি, তুই গিয়ে ছেলেটিকে বিয়ের জন্য চাপ দে। আমার বোন যথারীতি গিয়ে তার বয়ফ্রেন্ডকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটাও প্রথমে আমার বোনকে অস্বীকার করলেও পরে গিয়ে মামলা মোকদ্দমার ভয় দেখালে বিয়ে করতে রাজি হয়। কিন্তু তার বাবা মা আমার বাবার কাছে বিয়ের জন্য ছেলের হাত খরচ বাবদ 1 লক্ষ টাকা দাবি করে। এমন অবস্থায় আমার বাবা গরিব রিক্সা চালক, সে কিভাবে এত টাকা দেবে? তাই আমাকে বলে 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দে। আমি অফিসের বসকে গিয়ে কথাটা খুলে বলি। আমার অফিসের বস এই মুহূর্তে 1 লক্ষ টাকা দিতে পারবে না বলেই আমাকে সাফ জবাব দিয়ে দেয়। এই অবস্থায় আমি বিভিন্ন জনের কাছে ধার করার চেষ্টা করি, কিন্তু কেউ আমাকে অত টাকা ধার দিতে রাজি হচ্ছে না। হাতে সময় আছে মাত্র 3 দিন। তুই একবার আমাকে বলেছিলি যদি জীবনে কখনো বেশি ঠেকে যায় তাহলে তোর সাথে দেখা করতে, তুই নাকি টাকার ব্যবস্থা করতে পারিস। মুনের মুখে কথাগুলো শুনে মেঘলা বলল, টাকার ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু বিনিময়ে যে তোকে অনেক বড় একটা ত্যাগ স্বীকার করতে হবে। মুন বলল, কি সেটা আমাকে বল। আমার বোনের বিয়ের জন্য আমি জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি। মেঘলা বলল, জীবন ত্যাগ করতে হবে না, তবে ইজ্জত ত্যাগ করতে হবে। মুন বলল, মানে কি, আমাকে একটু খুলে বল। মেঘলা বলল, তুই তো জানিস আমিও গরিবের মেয়ে, ছোটোখাটো একটা চাকরি করি, চাকরির টাকায় গ্রামে সংসার চলে না। বাড়তি একটু ইনকাম করার জন্য ভাবির বাসায় যায়, আর ভাবির দেয়া কিছু মানুষের সাথে ভিডিও কলে ভিডিও চ্যাটিং করি। মুন বলল, ভাবির বাসায় বাড়তি ইনকাম মানে? মেঘলা বলল, তুই আমার সাথে ভাবির বাসায় চল, গেলেই বুঝতে পারবি। মুন বলল, তাহলে আমাকে নিয়ে চল। মেঘলা ও মুন ভাবির বাসার উদ্দেশ্যে চলে গেল। এটা সুমনা ভাবির ড্রয়িং রুম। সুমনাকে এই শহরে সবাই ভাবি নামে সম্বোধন করে। অনেক উপরের লেভেলের মানুষের সাথে সুমনার উঠা বসা। সমাজের উচ্চ শ্রেণীর কিছু মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করে দেন সুমনা। সুমনা বসে বসে পান চিবুচ্ছে।
পাশে বসা রায়হান। রায়হান সুমনার রোজকার কাস্টমার। সুমনার বাসায় কোনো মেয়ে রাখেন না। একটা সময় ছিল সুমনার বাসায় 3-4টা মেয়ে থাকতো, কিন্তু পরবর্তীতে পুলিশের রেড, র্যাবের অ্যাকশন, সিআইডি, ডিবি এত সবকে ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়। একবার প্রায় 6 মাস জেল খেটেছে সুমনা। জেল থেকে ছাড়া পাওয়ার পর আর বাসায় কোনো মেয়ে রাখে না। এখন যাই করে কাস্টমার এলে কল দিয়ে মেয়ে নিয়ে আসেন। সুমনার সাথে কন্ট্যাক্ট হয়, খদ্দের থেকে যা পায় 50-50% ভাগ হয়। 50% সুমনা নেয় আর 50% মেয়েটাকে দেয়। 50-50 ভাগ করার পরেও মেয়ে পাওয়া দুষ্কর। বেশিরভাগ মেয়েকে অ্যাডভান্স দিয়ে রাখতে হয়, কারণ ঠেকায় কিংবা বিপদে না পড়লে কোনো মেয়েই সহজেই লাইনে আসতে চায় না। রায়হান বলল, ভাবি আর কতক্ষণ বসে থাকতে হবে? তুমি কোন মেয়েকে ফোন করেছো? না হয় ওকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে ফোন করো, আমার আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। সুমনা বলল, এসেছো মিয়া মজা করতে, এত তাড়াহুড়ো কিসের? অপেক্ষা করো, তোমাকে সব চাইতে ভালো জিনিসটাই দিচ্ছি। কথাগুলো বলতে না বলতেই দরজার কলিং বেলের শব্দ শুনে সুমনা গিয়ে দরজা খুলতেই দেখল মেঘলার সাথে অপরিচিত একটা মেয়ে। সুমনা বলল, কি ব্যাপার, আজকে আবার এটা কাকে নিয়ে এসেছিস? রায়হান মুনকে দেখে চোখ বড় করে তাকিয়ে রইল। তারপর বলল, ভাবি আমাকে এটা দেওয়ার দরকার নেই। মুনকে দেখিয়ে বলল, এইটাই দেন। সুমনা একটা ঝাড়ি দিয়ে বলল, এই মিয়া চুপ থাকেন, কথা নাই বার্তা নাই, কোত্থেকে মেয়ে একটা এসেছে, এমনি ওটাই দেন, আগে কথাবার্তা কইয়া দেখি, এইটাকে তারপর না হয় একটা ব্যবস্থা হইব। তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, এই মেঘলা, এটা কারে লইয়া আইলি? মেঘলা বলল, ভাবি এটা আমার বান্ধবী। সুমনা বলল, বান্ধবীরে নিয়ে যাবি তোর বাসায়, এখানে নিয়ে আইলি কেন? মেঘলা বলল, সেও আমাদের লাইনে আসতে চায়। সুমনা বলল, স্বাগতম, সুস্বাগতম। এমন সময় পাশে দাঁড়ানো রায়হান বলল, ভাবি আপনাকে তো দিয়েছে 5,000 টাকা, হলে আমি 10,000 টাকা দেব, একে পাঠান। সুমনা আবারও ধমক দিয়ে বলল, এই মিয়া তুমি এত ফটর ফটর করো কেন? আগের কাম আগে সারো। তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা যা তো, লোকটার একটু বুঝ দিয়ে আয়, না হয় বিরক্ত করতেই থাকবো। মেঘলা মুনকে বলল, তুই একটু দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে বুঝ দিয়ে আসছি। বলেই মেঘলা রায়হানের হাত ধরে রুমে চলে গেল। মুনের বুঝতে বেশি অসুবিধা হলো না মেঘলা কি কাজে এখানে আসে, আর ভাবিটাই বা কে। সুমনা ভাবি মুনের দিকে তাকিয়ে বলল, এখানে বসো। মুন সোফার উপর বসলো। তারপর বলল, কি করো তুমি? মুন বলল, একটা এনজিও অফিসে রিসেপশনের চাকরি করি। সুমনা ভাবি বলল, নিশ্চয় বেতন কম, পোষাতে পারতেছো না, এই জন্য এই লাইনে আসতে চাইতেছো? মুন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর সুমনা ভাবির কাছে জানতে চাইলো, আচ্ছা আপনার এখানে কি কাজ? সুমনা একগাল হাসি দিয়ে বলল, কাজের জন্য এসেছো? আবার জানতেও চাও কি কাজ? কেন, তোমার কি মেঘলা কিছু কয় নাই? মুন বলল, মেঘলা কিছুটা ইঙ্গিত দিয়েছে, তারপরও পুরোপুরি ভেঙে বলেনি, এজন্যই জানতে চেয়েছিলাম। সুমনা রুমের দিকে ইঙ্গিত দিয়ে বলল, যাও আড়াল থেকে দেখো, তবে শব্দ করবা না, শব্দ করলে খদ্দের মুড নষ্ট হইয়া যাইব। দরজার পর্দা ফাঁক কইরা এক নজরে দেখে আসো, তারপর বুঝতে পারবা এখানে কি কাজ। মুন একবার দরজার দিকে আরেকবার সুমনার দিকে তাকাতেই সুমনা ইশারা বুঝিয়ে দিল, যাও দেখে আসো। মুন আস্তে আস্তে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দরজার পর্দা সরাতেই দেখতে পেল, ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল মুন মুখ কালো করে বসে আছে। সামনে বসে আছে সুমনা ভাবি। মেঘলা মুনের উদ্দেশ্যে বলল, মুন দেখেছিস তো এখানে কি কাজ হয়? এখন রাজি থাকলে বল, আমি ভাবিকে বলে তোকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে দেব। মুন বলল, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই, কারণ বোনকে তো বিয়ে দিতেই হবে, তবে ভাবিকে বলে আমাকে 1 লক্ষ টাকা নিয়ে দে। সুমনা ভাবি সব কথা শুনলো। শোনার পর বলল, 1 লক্ষ টাকা? কোনো ব্যাপার না, এক্ষুনি দিচ্ছি 1 লক্ষ টাকা। বলে সোফার পাশ থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল মুনের হাতে দিল আর বলল, আগামীকাল আমার একটা বড় পার্টি আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। আর মনে রাখবে, যা ইনকাম হবে 50 তোমার 50 আমার। যেদিন তুমি এই লাইন থেকে চলে যাবে তার আগে আমার 1 লক্ষ টাকা আমাকে ফেরত দিয়ে দেবে, রাজি? মুন বলল, জি রাজি। সুমনা ভাবি বলল, তাহলে যাও, কালকে তাড়াতাড়ি চলে এসো। মেঘলা তখন বলল, ভাবি আপনার এই কাস্টমার তো এক্ষুনি আমার বান্ধবীকে চাই বলেছে, বিনিময়ে যা চাই তাই দেবে। সুমনা বলল, তোমার বান্ধবী কি এখন সার্ভিস দিতে পারবে? মুন বলল, যেহেতু এই লাইনে পা বাড়িয়েছি তাহলে এখন আর তখন কি, আমি রাজি। সুমনা বলল, গুড। তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, তাহলে এক্ষুনি ওকে রুমে দিয়ে রায়হানের কাছ থেকে 30,000 টাকা নিয়ে আয়। মেঘলা মুনকে নিয়ে রুমের দিকে চলে গেল। রায়হানের কাছে এসে বলল, 30,000 টাকা লাগবে। রায়হান বলল, মাত্র 30,000 টাকা? 50,000 টাকা বললেও আমি রাজি ছিলাম, এক্ষুনি দিচ্ছি। পকেট থেকে 30,000 টাকা বের করে মেঘলার হাতে দিয়ে বলল, যাও তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আর তোমার বান্ধবী মন খুলে একটু আনন্দ করি। মেঘলা বলল, এনজয় ইউরসেলফ। বলেই মেঘলা বের হয়ে গেল। মুন বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলেই বাথরুমের দিকে চলে গেল। মুন বাথরুমে গিয়ে
অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। অধিক আকাঙ্ক্ষা নিয়ে রায়হান বসে থাকাতেই রায়হানের কিছুটা বিরক্ত লেগে গেল। তাই রায়হান ড্রয়িং রুমে গিয়ে সুমনা ভাবিকে বলল, ভাবি কি মেয়ে একটা দিয়েছো, এই মেয়ে তো বাথরুমে গিয়ে বেরই হচ্ছে না। সুমনা ভাবি বলল, তাড়াহুড়ো করার দরকার নেই, মনে রাখবেন মেয়েটি ভার্জিন। এমন সময় রায়হান শুনতে পেল মুন ডাকছে, আপনি কোথায় গেলেন? আমি এসেছি, আসুন। রায়হান সুমনা ভাবিকে বলল, ভাবি এসেছে, আমি যাই তাহলে। বলে খুশি হয়ে রায়হান রুমের দিকে চলে গেল। রায়হান এসেই মুনের দিকে এক নজরে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবতে লাগলো, বাহ কি সুন্দর মেয়ে, সারা জীবন চলেছে অন টেস্ট, আজ হবে নিউ টেস্ট। মুনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সুমনা ভাবি ড্রয়িং রুমে আসলেন। ড্রয়িং রুমে আগে থেকে বসা ছিল মেঘলা ও সুমনা ভাবি। রায়হানকে দেখে সুমনা ভাবি বলল, কি মিয়া কেমন এনজয় করলা? রায়হান বলল, হ্যাপি এনজয় করেছি ভাবি, আগামী সপ্তাহে ওর কাছে আমি আবার আসবো, এখন যাই। বলেই রায়হান বের হয়ে চলে গেল। সুমনা ভাবি মুনের দিকে তাকিয়ে বলল, দেখেছো এই লাইনে টাকাও আছে, আবার এনজয়ও করা যায়, তার মানে এক ঢিলে দুই পাখি মারা। এমন সময় মুনের মোবাইলে তার বাবা কাদের মিয়া ফোন করলো। বাবার নাম দেখে মুন মোবাইলটি রিসিভ করে কানে দেওয়ার সাথে সাথেই কাদের মিয়া হাউ মাউ করে কান্না করতে করতে বলল, মা মুন তুই কই, তাড়াতাড়ি বাড়ি আয়। মুন বলল, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? কাদের মিয়া বলল, তোর ছোট বোন শিমু পাড়া প্রতিবেশীর কথা সহ্য করতে না পেরে একটু আগে আত্মহত্যা করেছে। কথাটা শোনার সাথে সাথেই মুনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। যেই বোনের বিয়ের জন্য টাকা জোগাড় করতে মুন এই পথে পা বাড়িয়েছে, সেই বোনই আত্মহত্যা করেছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।